হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শুরু করব চ্যাপ্টার 7 ডিজাইন অফ ইরিগেশন ক্যানাল সিস্টেম। তো ইরিগেশন ক্যানাল সিস্টেম বলতে বেসিক্যালি আমরা যে জিনিসটা বুঝি যে আমরা কোনো একটা রিভার থেকে যখন বা কোনো একটা ওয়াটার বডি থেকে যখন ওয়াটারটা কালেক্ট করে কোনো একটা ইরিগেশন ফিল্ডে প্রোভাইড করব, তখন এই যে ওয়াটারটা আমরা প্রোভাইড করব সেটা কি আমরা নদী থেকে সরাসরি নিয়ে আসতে পারবো? সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? দেখা গেল মাঝখানে কারো বসতি আছে, কারো ক্ষেত আছে, কিন্তু সেই জায়গা দিয়ে আমাদের অতিক্রম করে বা ক্রস করে আমাদের পানিটা ফিল্ডে আনতে হবে। তখন সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেই ক্ষেত্রে আমাদের এই পানিটা যে আমরা ফিল্ডে নিয়ে আসব সেটা একটা মাধ্যমে বা ওয়ের মাধ্যমে নিয়ে আসতে হবে। সেই যে আমরা যেই মাধ্যমটা বা ওয়েটা ইউজ করব সেটার জন্য আমরা আসলে বেসিক্যালি ডিজাইন করি ইরিগেশন ক্যানেল। সো ইরিগেশন ক্যানেল ডিজাইন করার মাধ্যমে আমরা সেই ক্যানেলের মধ্য দিয়ে পানিটাকে নিয়ে আসি এবং এটা আমরা ফিল্ডে প্রোভাইড করি। তো এখন এই জিনিসটা হচ্ছে কি, আমাদের কোনো ফিল্ডে প্রোভাইড করব যখন, তখন সেই ফিল্ডের কতটুকু অ্যামাউন্ট লাগবে সেটা আমাদের জানতে হবে এবং সেই অ্যামাউন্টটার উপর বেস করে আমাদের হচ্ছে গিয়ে ক্যানেলটাকে ডিজাইন করতে হবে। এবং ক্যানেল ডিজাইন করার ক্ষেত্রে আমাদের ক্যানেলের ক্রস সেকশনটা খুবই ইম্পর্টেন্ট, যে আমাদের ক্যানেলের ক্রস সেকশনটা আমরা কতটুকু প্রোভাইড করছি, সেই প্রোভাইডের যে ক্রস সেকশন প্রোভাইড করা হচ্ছে সেই ক্রস সেকশনটা আসলে আমার সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ডিসচার্জ কনভে করতে পারছে কি না, সেই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হয়। সো এই চ্যাপ্টারে আমরা বেসিক্যালি কিভাবে ইরিগেশনের ক্যানেল ডিজাইন করব বা কিভাবে আমরা একটা ফিল্ডে পানিটাকে নিয়ে আসব, সেই টোটাল ওভারঅল জিনিসটা নিয়ে ডিসকাস করব। তো প্রথমে আমরা দেখব ভ্যারিয়াস মুডস অফ কনভেইং ইরিগেশন ওয়াটার, কি কি মুডের মাধ্যমে ইরিগেশনের ওয়াটারটাকে কনভে করে নিয়ে আসা যায়। সো মুডটা হচ্ছে সাধারণত দুই ধরনের থাকতে পারে, একটা হচ্ছে ওপেন চ্যানেল, একটা হচ্ছে ক্লোজড কন্ডুইটস। ওপেন চ্যানেল বেসিক্যালি যেটা অ্যাটমসফিয়ারিক প্রেসারে থাকে, যেটার সারফেসটা, সেটাকে আমরা ওপেন চ্যানেল বলি। এটা আসলে সয়েলের টাইপের উপর ডিপেন্ড করে ডিফারেন্ট হতে পারে, দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে লাইনড ওপেন চ্যানেল, একটা হচ্ছে আনলাইনড ওপেন চ্যানেল। লাইনড ওপেন চ্যানেল বলতে হচ্ছে গিয়ে যে চ্যানেলটার আমার আপার সারফেসটা অ্যাটমসফিয়ারিক প্রেসারে থাকবে, বাট চ্যানেলটার হচ্ছে গিয়ে যেই অংশে আমাদের ওয়াটার, যেই অংশে আমার ওয়াটারটা থাকবে সেই পেরিমিটারটা জুড়ে আসলে লাইনিং করা থাকবে কোনো একটা ম্যাটেরিয়াল দিয়ে। সেটা কোন সয়েলের ক্ষেত্রে করা হয়? স্যান্ডি সয়েলের ক্ষেত্রে করা হয়। এখন লাইনিংটা আসলে আমরা ডিফারেন্ট ম্যাটেরিয়াল ইউজ করে করতে পারি, আমরা কনক্রিট ইউজ করে করতে পারি, আমরা মর্টার ইউজ করে করতে পারি, আমরা সয়েল ইউজ করে করতে পারি, যে কোনোভাবে আমরা এটাকে ইউজ করে করতে পারি। সো সেই জিনিসগুলো আমরা দেখব। আনলাইনড হচ্ছে কি, এটাকে আসলে কোনো লাইনিং করার দরকার হয় না, এটা অ্যাজ ইট ইজ উই সয়েল যেই সয়েলটা দিয়ে আসলে যেই সয়েলের উপরে আমি এই ডিজাইন চ্যানেলটা কাটছি বা এক্সকেভেট করছি সেইভাবেই আসলে ওইটা থাকে। এটা আসলে কোন ধরনের সয়েলের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট? রিলেটিভলি ইমপারভিয়াস সয়েল। নেক্সট হচ্ছে গিয়ে ক্লোজ কন্ডুইটস। ক্লোজ কন্ডুইটস হচ্ছে গিয়ে যেটার টোটাল জায়গাটাই আমার টোটাল সেকশনটা হচ্ছে গিয়ে ক্লোজ থাকবে। এটা দুই ধরনের হতে পারে। সাপোজ পাইপের মধ্যে যে আসলে ফ্লোটা হয়, আমরা যখন পানিটাকে পাইপের মধ্য দিয়ে ট্রান্সফার করে আনি, তখন এই পাইপের চারদিকে যে পেরিফেরিটা আছে টোটালটাই কিন্তু একটা আবদ্ধ জায়গা একটা তৈরি করে ফেলে। সো ওয়াটারটা যখন এটার মধ্যে থাকে তখন সেটা কি ক্লোজড একটা কন্ডুইটের মধ্যে আছে, এটা আমরা বলতে পারি। তো ক্লোজ কন্ডুইটের মধ্যেও দুই ধরনের ভাবে আসলে ফ্লো পাওয়া সম্ভব। একটা হচ্ছে গিয়ে ফুল ফ্লো, যখন পাইপটা ফুললি ফিল্ড আপ হয়ে পানিটা প্রোভাইড হবে, আর একটা হচ্ছে পার্শিয়াল ফ্লো, যখন পাইপের হাফ বা 3/4 বা 1/4 এরকম পরিমাণ ফ্লো আসলে হবে। তো এইগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের মুডস, যে মাধ্যমে আমরা ডিজাইন ক্যানেল বা পানিটাকে আসলে ওই ক্যানেলের মাধ্যমে ফিল্ডে নিয়ে আসতে পারি। এরপর আমরা কিছু টার্মস সম্পর্কে জানবো। টার্মসগুলো আমাদের ক্যানেল ডিজাইনের সাথে জড়িত, প্লাস হচ্ছে গিয়ে ফিল্ডে ইরিগেশন প্রোভাইড করার ক্ষেত্রেও জড়িত। প্রথমে হচ্ছে গ্রস কমান্ড এরিয়া, এটাকে আমরা শর্টে বলতে পারি জিসিএ। দিস ইজ দ্য এরিয়া বিটুইন দ্য এক্সট্রিম limits of irrigation for particular section and command of a land. এটা আসলে হচ্ছে গিয়ে এক্সট্রিম লিমিট অফ ইরিগেশন, আমার যতটুকু এক্সট্রিম লিমিট আছে যে এই লিমিটের বাইরে আমি ইরিগেশন করতে পারবো না, এই লিমিটের মধ্যে আমার থাকতে হবে কোনো একটা পার্টিকুলার সেকশনে, এবং
কমান্ড অফ এ ল্যান্ড এবং একটা ল্যান্ডের যেই পেরিফেরি বা আউটার বর্ডার আছে তার মধ্যে যতটুকু জায়গা জুড়ে আমরা হচ্ছে গিয়ে ইরিগেশনটা করতে পারবো সেটাকেই বলা হচ্ছে গ্রস কমান্ড এরিয়া। ইট ইনক্লুডস দ্য কাল্টিভেবল অ্যাজ ওয়েল অ্যাজ নন কাল্টিভেবল এরিয়াস। এটার মধ্যে আসলে যতটা পরিমাণ জায়গাতে আমি কাল্টিভেট করতে পারবো এবং যতটা পরিমাণ জায়গাতে আমি করতে পারবো না, বোথ আর ইনক্লুডেড। আচ্ছা, নেক্সট হচ্ছে কি কাল্টিভেবল কমান্ড এরিয়া, এটাকে আমরা শর্টে বলতে পারি সিসিএ। সিসিএ মিন্স টোটাল এরিয়া অন হুইচ কাল্টিভেশন ইজ পসিবল, যেই এরিয়াটার মধ্যে আসলে কাল্টিভেশন করাটা পসিবল। এমন হতে পারে একটা লোকের বা একটা কৃষকের অনেকগুলা ক্ষেত আছে ফসলের, কিন্তু কোনো কোনো ক্ষেতে ফসল খুব ভালো হয়, কোনো কোনো ক্ষেতে ফসল ভালো হয় না, কোনো কোনো ক্ষেতে আবার ফসলই হয় না। সো যেই ক্ষেতগুলো আসলে ফসল হচ্ছে না সেইগুলাকে বলা হচ্ছে আনকাল্টিভেবল। আসলে এটাকে কাল্টিভেবল করে তোলা পসিবল হচ্ছে না। আনকাল্টিভেবল মিন্স এখানে আসলে আমার কাল্টিভেট করা সম্ভব না, বা সম্ভব হলেও সেটা কি ভালো ফলন পাওয়া যাবে না। যেমন এইখানে আমার এটার মধ্যে ইনক্লুডেড কি হতে পারে, রকি এরিয়া, মার্সি পন্ড, রোডস, পেভড এরিয়া, হাউস এক্সেট্রা। মানে আমার টোটাল জায়গার কোনো অংশে ধরো ঘরবাড়ি আছে, কোনো অংশে ধরো পুকুর আছে, কোনো অংশে হচ্ছে গিয়ে পাথুরে পাহাড়ি জায়গা আছে। তো এই জায়গাগুলোতে আসলে আমার এই পার্টিকুলার সেকশনগুলোতে আমার কি ফসল প্রডিউস করার জন্য বা কাল্টিভেট করার জন্য আসলে কি সুইটেবল না। এই ধরনের ল্যান্ডগুলোকে বলা হচ্ছে আনকাল্টিভেবল এরিয়া। তো সিসিএ আমরা পাবো কিভাবে, গ্রস কমান্ড এরিয়া থেকে যদি আমি কাল্টিভেবল কমান্ড এরিয়াটা আনকাল্টিভেবল এরিয়াটা বাদ দিয়ে দিই তাহলে আমি কি পাবো, কতটুকু অংশ আমার কাল্টিভেবল করা পসিবল সেই অংশটা আমরা পেয়ে যাব। আচ্ছা, নেক্সট হচ্ছে ইন্টেন্সিটি অফ ইরিগেশন, পার্সেন্টেজ অফ সিসিএ হুইচ শুড বি অ্যাকচুয়ালি ব্রট আন্ডার ইরিগেশন ইন এনি সিজন। যতটুকু পরিমাণ এরিয়া আমার কাল্টিভেবল কমান্ড এরিয়ার মধ্যে আছে তার মধ্যে যতটুকু আমি আসলে ইরিগেশন অ্যাকচুয়ালি করতে পারছি সেই রেশিওটাকে বলা হচ্ছে কি ইন্টেন্সিটি অফ ইরিগেশন। নেক্সট হচ্ছে কি ক্রপ রেশিও। It is the ratio between the anticipated crop area under different crops to be irrigated during a year. যতটুকু পরিমাণ এরিয়াতে আমার হচ্ছে গিয়ে কি একটা নির্দিষ্ট ইয়ারে আমার আসলে ইরিগেশন করা সম্ভব হচ্ছে বা ক্রপ ইরিগেট করা সম্ভব হচ্ছে, এটা ডিফারেন্ট টাইপস অফ ক্রপস হতে পারে। আচ্ছা, নেক্সট আমরা দেখব হচ্ছে গিয়ে ডিস্ট্রিবিউশন সিস্টেম ফর ক্যানেল ইরিগেশন। আমরা এতক্ষণ যে জিনিসগুলো বললাম শুরু থেকে বলে আসছি যে আমরা ক্যানেল ডিজাইন করব, ক্যানেল ডিজাইনটা করব, কিন্তু আসলে এটা ডিস্ট্রিবিউশনটা কিভাবে হচ্ছে, হুট করে তো আসলে ক্যানেল একটা ডিজাইন করে ফেলা যাবে না। কোথা থেকে পানিটাকে কোথায় ট্রান্সফার করতে হবে এবং কতটুকু পরিমাণে ট্রান্সফার করতে হবে সেই জিনিসগুলো আমাদের কি করতে হবে, একটু কনসার্ন থাকতে হবে সেই ব্যাপারগুলোতে। সো প্রথমে আমরা যদি খেয়াল করি যে এটা হচ্ছে কি আমাদের মেইন রিভারটা এখানে আমাদের আছে। তো মেইন রিভার থেকে আমার এখানে একটা রিভার মেইন ক্যানেল আমি নিয়ে আসতে পারি। সো মেইন রিভারের এখানে একটা ওয়্যার অর ব্যারেজ আছে, আর তার কর্নারে হচ্ছে গিয়ে একটা সিল্ট এক্সক্লুডার আছে। এখানে আসলে আমার যদি ওয়াটারের মধ্যে কোনো সিল্ট থাকে তখন সিল্টটা আসলে এই জায়গাগুলোতে জমা হবে। আচ্ছা, এখানে এই ক্যানেলটা শুরু হওয়ার শুরুতে একটা ক্যানেল হেড রেগুলেটর প্রোভাইড করা হয়েছে। এটা হচ্ছে আমার মেইন ক্যানেল আর রিভারের থেকে আমি পানিটা যে নিয়ে আসবো সেখানে আমি একটা এক্সট্রা কি করলাম, ক্যানেল করে নিলাম, এটাকে বলা হচ্ছে সেডিমেন্ট এস্কেপ ক্যানেল। আচ্ছা, মেইন ক্যানেল থেকে আমি আবার ক্যানেল নিয়ে আসলাম একটা, সেটা হচ্ছে এটাকে আমি বলবো ব্রাঞ্চ ক্যানেল। তো যেটা ডিসচার্জ হচ্ছে 30 মিটার কিউব পার সেকেন্ডের থেকে বড়। ব্রাঞ্চ ক্যানেল থেকে আবার যে ক্যানেলটা বের হয়ে যাবে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটরি ক্যানেল, তার ডিসচার্জ হচ্ছে 30 মিটার কিউব পার সেকেন্ডের ছোট। ডিস্ট্রিবিউটরি ক্যানেল থেকে আবার যেটা বের হয়ে যাবে সেটা হচ্ছে মাইনর ক্যানেল, এটার ডিসচার্জ হচ্ছে গিয়ে 25 মিটার কিউব পার সেকেন্ডের থেকে ছোট। এই এরপরে এই আউটলেট থেকে আমার যেই পানিটা আসলে নিয়ে আসা হচ্ছে সেটাই হচ্ছে আমি পাচ্ছি কোথায়, ফিল্ডে। এটা হচ্ছে আমার ফিল্ড চ্যানেল, এটাকে বলা হচ্ছে। এখানে একটা আউটলেট দেখানো আছে যে এটা আমি পানিটাকে ফিল্ডে নিয়ে আসতেছি। তাহলে মেইন রিভার থেকে ওয়াটারটাকে নিয়ে আসার জন্য আমাকে বিভিন্ন ধরনের সেকশন, ব্রাঞ্চ, ডিস্ট্রিবিউটরি ক্যানেল প্রোভাইড করা লাগছে।
তো এইটা বেসিক্যালি আমরা একটা প্রসেস বলতে পারি বা একটা হচ্ছে গিয়ে সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে আসলে আমরা ইরিগেশনের ক্যানেলটা নিয়ে আসতে পারি আমাদের ফিল্ড পর্যন্ত রিভার থেকে। আচ্ছা, নেক্সট আমরা দুইটা টার্ম দেখব, একটা খুবই ইম্পর্টেন্ট টার্ম, একটা হচ্ছে ডিউটি যেটাকে আমরা ডিফাইন করব ডি দিয়ে, একটা হচ্ছে ডেল্টা, এটাকে আমরা ট্রায়াঙ্গুলার বা ডেল্টা সাইন দিয়ে ডিফাইন করব। তো ডিউটিটা কি? দ্য ডিউটি ইজ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার অ্যান্ড দ্য এরিয়া অফ দ্য ক্রপ ইরিগেটেড উইথ ইট ডিউরিং এ গিভেন বেস পিরিয়ড ফর এ গিভেন টাইম পিরিয়ড ইন এ গিভেন টাইপ অফ ল্যান্ড। একটা নির্দিষ্ট জমির নির্দিষ্ট ফসলের জন্য এবং নির্দিষ্ট বেস পিরিয়ডের জন্য আমি যতটুকু পানি প্রোভাইড করছি ওই টোটাল এরিয়াতে, তার মধ্যে যে রিলেশনশিপটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে ডেল্টা। এটাকে আমি ডিফাইন করতেছি ডি দিয়ে, ডি হেক্টর পার কিউমেক। এখানে আসলে ডেল্টাটা হচ্ছে গিয়ে একটা হেড অফ দ্য ক্যানেলে প্রোভাইড করা হয়, এটা হচ্ছে মিনিমাম হবে, অ্যান্ড অ্যাট দ্য হেড অফ দ্য ফিল্ড এটা হবে কি ম্যাক্সিমাম হবে। ডিউ টু কনভেন্স লস ইজ ক্যানেল। কনভেন্স লস ক্যানেলের ক্ষেত্রে আমার কনভেন্স লস হচ্ছে, কনভেন্স লস বলতে বোঝানো হচ্ছে এক জায়গা থেকে যখন আরেক জায়গায় ট্রান্সফার করা হচ্ছে তখন এখানে যেই পরিমাণ লসটা হয়ে যাচ্ছে। ডিউটি ডিপেন্ডস অন ক্রপ টাইপ। রাইসের ক্ষেত্রে ডিউটির ভ্যালু কম, হুইটের ক্ষেত্রে বেশি, সয়েল টাইপের ক্ষেত্রে স্যান্ডি সয়েলে কম, ক্লে সয়েলে বেশি। সিজনের উপর বেস করেও এটা চেঞ্জ হয়, রেনি সিজনে আমার ডিউটির ভ্যালু বেশি, ড্রাই সিজনে ডিউটির ভ্যালু কম। আচ্ছা, এখানে বি দিয়ে বেস পিরিয়ড বোঝানো হচ্ছে বেস পিরিয়ড টাইম, ঠিক আছে। ডেল্টা কি? ইট ইজ দ্য ডেপথ অফ ওয়াটার টু বি অ্যাপ্লাইড ওভার এ গিভেন বেস পিরিয়ড ফর এ পার্টিকুলার ক্রপ। এটা হচ্ছে গিয়ে আমি যেই বেস পিরিয়ডে গিভেন বেস পিরিয়ডে আমি যেই ডেপথ অফ ওয়াটারটা কি করতেছি অ্যাপ্লাইড করতেছি সেটাকে আমি বলবো কি ডেল্টা। ইট ইজ দ্য টোটাল কোয়ান্টিটি অফ ওয়াটার রিকোয়ার্ড বাই ক্রপ ফর ইটস ফুল গ্রোথ। ক্রপের আসলে ফুল গ্রোথের জন্য আমার কতটুকু টোটাল অ্যামাউন্ট অফ ওয়াটার লাগছে। জেনারেলে আসলে রাইসের ক্ষেত্রে এটা 120 সেন্টিমিটার হয়, হুইটের ক্ষেত্রে 30 সেন্টিমিটার হয়। আচ্ছা, ডিউটি আর ডেল্টার মধ্যে একটা রিলেশনশিপ আছে, সেটা হচ্ছে কি ডিউটি সমান হচ্ছে গিয়ে ডি হেক্টরস পার কিউমেক ফর এ বেস পিরিয়ড বি ডেইস। ভলিউম অফ ওয়াটার কি হবে তাহলে বি ডেইসের জন্য আমার বি ইন্টু একদিনের জন্য, একদিন হচ্ছে 24 ঘন্টা, একদিন হচ্ছে 3600 সেকেন্ড, সো বি ইন্টু 24 ইন্টু 3600 বা 60 ইন্টু 60 ইন্টু হচ্ছে 1 মিটার কিউব, মানে আমি এটা ডেপথ যদি ধরি, এটার ভলিউম যদি ধরি 1 মিটার কিউব, তাহলে আমার টোটাল হচ্ছে কত আসে ভলিউম 86400 বি মিটার কিউব। তাহলে এখন আমরা এটাকে রিলেশনশিপে যদি নিয়ে আসি, ডেপথ অফ ওয়াটার অ্যাপ্লাইড মানে কি, আমি যদি ভলিউমটাকে এরিয়া দিয়ে ভাগ করি তাহলে আমি কি পেয়ে যাব ডেপথ পেয়ে যাব। তাহলে আমি ভলিউমের ভ্যালুটা বসিয়ে দিব, আর এরিয়া হচ্ছে কি আমার ডি ইন্টু 10⁴, মানে ডি হেক্টরসকে আমরা মিটার স্কোয়ারে নিয়ে নিলাম। তাহলে ডেল্টা সমান আসবে কি 8.64 বি বাই ডি মিটার, আর এটাকে যদি আমরা সেন্টিমিটার নেই তাহলে 864 বি বাই ডি সেন্টিমিটার। আচ্ছা, নেক্সট আমরা দেখব হচ্ছে কি ক্যানেল ক্যাপাসিটি ফ্যাক্টর সিসিএফ। ইট ইজ দ্য রেশিও অফ mean supply to full supply capacity or design capacity of a canal। মানে ডিসচার্জের যেই ভ্যালুটা ম্যাক্সিমাম ডিসচার্জের অ্যামাউন্টের সাথে আমি যদি এভারেজ ডিসচার্জের অ্যামাউন্টের রেশিও বের করি তাহলে সেটাকে আমি বলবো কি ক্যানেল ক্যাপাসিটি ফ্যাক্টর। হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ ক্যানেল ক্যাপাসিটি ফ্যাক্টর? ক্যানেল ক্যাপাসিটি ফ্যাক্টরটা কি করে? এটা সাধারণত হচ্ছে গিয়ে একটা আইডিয়া দেয় যে ইউটিলাইজেশন অফ বিল্ট ইন ক্যাপাসিটি, কতটুকু পরিমাণ আমার আসলে এখানে ক্যাপাসিটি আছে সেটার বিল্ট ইন একটা ক্যাপাসিটির আইডিয়া আমরা এখান থেকে পাবো। লোয়ার ইজ দ্য ভ্যালু লেস উইল বি দ্য ইউটিলাইজেশন। যত ভ্যালুটা সিসিএফ এর কম হবে আমার আসলে এই সেকশনটা ইউটিলাইজ করার ক্যাপাসিটিটা তত কি হবে কম হবে। হায়ার ইজ দ্য ভ্যালু লেস উইল বি পিক সাপ্লাই অ্যান্ড ক্যাপিটাল কস্ট অফ দ্য প্রজেক্ট অ্যাজ ক্রস সেকশন অফ দ্য ক্যানেল ক্যান বি রিডিউসড। যখন এইটার ভ্যালু বেশি হবে তার মানে হচ্ছে কি আমার পিক সাপ্লাই ক্যাপিটাল কস্ট এই প্রজেক্টের ক্রস সেকশনের জন্য কি হবে রিডিউস করা সম্ভব হবে। আচ্ছা, সিসিএফ ক্যান বি ইমপ্রুভ বাই প্রপার চয়েস অফ ক্রপ। আমি যদি প্রপার সিলেকশন করতে পারি কোন ক্রপটা আমি এই ফিল্ডে লাগাবো তাহলে আমি সিসিএফ এর ভ্যালুটা ইমপ্রুভ করতে পারি। প্রপার চয়েস অফ ক্রপ রেশিও ইমপ্রুভ করলে বা চয়েসটা যদি ঠিকভাবে নিতে পারি তাহলে আমি সিসিএফ ইমপ্রুভ করতে পারি। ইন্টেন্সিটি অফ ইরিগেশনের মাধ্যমে কি করা যায় ক্যানেল ক্যাপাসিটি ফ্যাক্টরটাকেও ইমপ্রুভ করা যায়। নেক্সট আমরা দেখব হচ্ছে ডিজাইন অফ অ্যালুভিয়াল
অর ইরোডেবল চ্যানেল। অ্যালুভিয়াল চ্যানেলটা অ্যাকচুয়ালি কি? অ্যালুভিয়াল চ্যানেলটা হচ্ছে এমন একটা চ্যানেল যেই চ্যানেলে আমার যে ফ্লো যে ট্রান্সপোর্ট বা সেডিমেন্ট ট্রান্সপোর্ট করছে সেখানে আসলে আমার যে চ্যানেলটা সাধারণত দুইটা পার্ট মিলে গঠিত হয়। একটা হচ্ছে চ্যানেল বেড বা বটম, আর একটা হচ্ছে চ্যানেল সাইড বা হচ্ছে ব্যাংক। তো এই যে বেড আর ব্যাংক এই দুইটা জায়গাতে যদি সেম ক্যারেক্টারিস্টিক্স বা সেম টাইপ অফ ম্যাটেরিয়াল দিয়ে ফর্ম করে চ্যানেলটা, তাহলে আমরা সেই সব চ্যানেলকে বলবো অ্যালুভিয়াল চ্যানেল। সাচ এ চ্যানেল ইজ সিজ টু বি স্টেবল। এই ধরনের চ্যানেলকে আমি স্টেবল বলতে পারবো কখন? যখন সেডিমেন্ট ইনফ্লো কি করবে, একটা চ্যানেলে রিচ করবে ইজ ইকুয়াল টু দ্য সেডিমেন্ট আউটফ্লো। যখন চ্যানেলে যতটা পরিমাণ ইনফ্লো আসবে এবং ততটা পরিমাণে কি আউটফ্লো হবে, কিসের? সেডিমেন্টের। ঠিক আছে, তো সেই চ্যানেলকে আমরা কি বলবো? অ্যালুভিয়াল চ্যানেল। আচ্ছা, অ্যালুভিয়াল চ্যানেলের ক্ষেত্রে আমরা দুই ধরনের কনসেপ্ট নিয়ে ডিসকাস করব। একটা হচ্ছে রিজাইম চ্যানেল কনসেপ্ট। রিজাইম চ্যানেল কনসেপ্টটা কি? যে এ চ্যানেল ইন হুইচ নাইদার সিল্টিং নর স্কারিং টেক্স প্লেস ইজ কল্ড রিজাইম চ্যানেল। এমন একটা চ্যানেল এটা যেখানে আসলে কোনো ধরনের স্কাউরিংও হবে না, সিল্টিংও হবে না। স্কাউরিং আর সিল্টিং ব্যাপারটা কি? সিল্টিং হচ্ছে কোনো জায়গায় এসে পলিমাটি জমা হওয়া, আর স্কাউরিং হচ্ছে কোনো জায়গা থেকে পলিমাটি ক্ষয়প্রাপ্ত হয়ে অন্য কোনো জায়গায় চলে যাওয়া। তাহলে যখনই আমরা দেখব কোনো চ্যানেলের মধ্যে সিল্টিংও হচ্ছে না, স্কাউরিংও হচ্ছে না, তখন আমরা সেই ধরনের চ্যানেলকে বলবো কি এটা হচ্ছে রিজাইম চ্যানেল। কিন্তু প্র্যাকটিক্যালি বা বাস্তবে আসলে এই ধরনের চ্যানেল পাওয়া খুবই ডিফিকাল্ট। আমরা আসলে কাজের সুবিধার্থে এটা ধরে নিতে পারি, কিন্তু আসলে এটা পাওয়া খুবই ডিফিকাল্ট। কারণ কোনো একটা জায়গায় যখন ফ্লো হবে সেই জায়গা থেকে কোনো না কোনোভাবে আসলে ওয়াটারের সাথে সেডিমেন্ট কি হয়ে যাবে, ট্রান্সফার হয়ে যাবে, এবং সেই জায়গা থেকে সেটা অন্য জায়গায় ট্রান্সফার হয়ে চলে যাবে। তো সেইখানে আসলে অ্যাগ্রিডেশন বা ডিগ্রেডেশন কিংবা সিল্টিং বা স্কারিং যেটাই বলি না কেন, সেটা আসলে সাধারণত ঘটে থাকে। Whatever silt will be entered the channel and its canal head, it will be kept in suspension and not allowed to settle anywhere along its course. আসলে সিলটা যতটাই ওই চ্যানেলে প্রবেশ করুক না কেন, এটা এমন অবস্থায় থাকবে, এটা সাসপেন্ডেড অবস্থায় থাকবে, এটা হচ্ছে গিয়ে কোনো জায়গায় সেটেল ডাউন করবে না। ঠিক আছে, simultaneously velocity of water will be such that it will not erode channel beds or sides. এবং পাশাপাশি বা একই সাথে হচ্ছে কি আমার ভেলোসিটিটাও এমন থাকবে যে এটা আসলে চ্যানেলের বেডকে বা ব্যাংককে কোনোভাবেই এরোডেট করছে না বা ক্ষয়প্রাপ্ত করছে না। তো এইটার উপর বেস করে এটার উপর আমাদের একটা কনসেপ্ট আছে। নাম্বার 1 কনসেপ্ট হচ্ছে ক্যানেডিস থিওরি। ক্যানেডিস একটা ইকুয়েশন দিয়েছে যে ভিসি ইকুয়াল 0.55 y টু দি পাওয়ার 0.64 মিটার পার সেকেন্ড, যেখানে y হচ্ছে ডেপথ অফ ফ্লো। আচ্ছা, সে হচ্ছে কি ক্লেম করছে কি যে এখানে ভি নট দিয়ে আরেকটা বোঝানো হচ্ছে 0.55 y টু দি পাওয়ার 0.64। আচ্ছা, এখানে ক্রিটিক্যাল ভেলোসিটি রেশিও সিভিআর, যেখানে সেটার একটা কনস্ট্যান্ট আছে m সমান 0.7 সিল্টের জন্য, 1 হচ্ছে লাইট স্যান্ডেসরের জন্য, 1.2 হচ্ছে স্যান্ডি লোমি সয়েলের জন্য। আচ্ছা, অ্যাকচুয়াল ভেলোসিটি কোনো একটা জায়গাতে কত হতে পারে সেটার জন্য কাটার্স একটা ইকুয়েশন বিল্ড আপ করেছে। ইকুয়েশনটা হচ্ছে v ইকুয়ালস টু 1/n প্লাস 23 প্লাস 0.00155/s divided by 1 plus 23 plus 0.00155/s into n by root over r into whole bracket root over rs। এখানে n হচ্ছে কাটার্স রাফসিটি কোএফিসিয়েন্ট, রাফনেস কোএফিসিয়েন্ট বা রাফসিটি কোএফিসিয়েন্ট কাটার্সের। তো এখানে কাটার্সের সূত্র থেকে আমরা হচ্ছে গিয়ে নেক্সট যে সূত্রটা দেখব, অ্যাকচুয়াল ভেলোসিটি পাওয়ার জন্য আমরা আবার একটা সূত্র ইউজ করতে পারি, সেটা হচ্ছে কি ম্যানিংস ইকুয়েশন। ম্যানিংস ইকুয়েশন কি আছে? v ইকুয়ালস 1/n, n হচ্ছে এইখানে ম্যানিংস রাফনেস কোএফিসিয়েন্ট, r টু দি পাওয়ার 2/3, আর হচ্ছে আমাদের হাইড্রোলিক রেডিয়াস, s টু দি পাওয়ার 1/2, s হচ্ছে আমাদের স্লোপ। আচ্ছা, এখানে আমরা কিছু ম্যাথস করব ডিজাইন করার ক্ষেত্রে, এটাই খুব ইম্পর্টেন্ট। সো ডিজাইন করার ক্ষেত্রে আমাদের ডিজাইন স্টেপসটা আমি এখানে বলে দিচ্ছি, আমরা অঙ্ক করার সময় আরও ক্লিয়ার হব। তো ডিজাইন স্টেপসের বলতে প্রথমে আমার যেটা আছে যে আমরা একটা ট্রায়াল ডেপথ এজুম করে নেব, তারপর আমরা ভি নট ক্যালকুলেট করব, ট্রায়াল ডেপথ ওয়াই ধরে নিয়ে আমরা কি করব, ভি নট ক্যালকুলেট করব, তারপর সেখান থেকে আমরা একটা ডিটারমাইন করব এরিয়া কিউ বাই ভি নট করে। যে এখানে আবার আমাদের একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে গিয়ে
ট্রাপিজয়েডাল চ্যানেলের ক্ষেত্রে আমরা কি করব, একটা স্লাইড স্লোপও অ্যাজিউম করে নিব, আর সেটার ওয়েটেড পেরিমিটার, হাইড্রোলিক রেডিয়াস এগুলো আমরা হিসাব করে নিব। তারপর আমরা ভি ক্যালকুলেট করব। এই ভি এর সাথে আমরা যে আমাদের ভি নটটা ধরে নিয়েছিলাম বা বের করেছিলাম তার সাথে কম্পেয়ার করব। যদি ভি এর মান বেশি হয় তাহলে আমার ওয়াইটাকে বাড়াতে হবে, যদি ভি এর মান কম হয় তাহলে আমার ওয়াইটাকে কমাতে হবে। দিস ইজ দ্য কনসেপ্টস। আমরা ম্যাথ সলভ করার সময় এটা সম্পর্কে আরও বিস্তারিত বা ইলেবোরেটলি শিখবো, এখন জাস্ট আমাদের এটা একটু মনে রাখলেই হবে। নেক্সট আমরা দেখব হচ্ছে নাম্বার 2, লেসিস থিওরাম। লেসিস একজন সায়েন্টিস্ট, সে হচ্ছে গিয়ে এই ডিজাইন থিওরিকে মডিফাই করে দুইটা কনসেপ্টে ভাগ করেছে বা দুইটা কন্ডিশনে ভাগ করেছে। একটা হচ্ছে ইনিশিয়াল ডিজাইন, একটা হচ্ছে ফাইনাল ডিজাইন। ইনিশিয়াল ডিজাইন হচ্ছে কি is attained after starting operation and channel begins to adjust its bed slope either by silting or by scouring without altering the X section. এটা হচ্ছে কি আমরা ইনিশিয়াল ডিজাইনটা ততক্ষণ না পর্যন্ত অ্যাটেন্ড হবে যতক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের যে বেডটা আছে, এই যে এখানে এই চ্যানেলের যে স্লোপটা আছে আর চ্যানেল যে বেডটা আছে, এই স্লোপ আর বেড কি করবে, আমার ক্রস সেকশনটা কোনোভাবে চেঞ্জ না করে সে কি করবে, স্লোপটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করবে, যেটা আসলে স্কাউরিংও হবে না, সিল্টিংও হবে না। তো এটা আসলে আমরা কি করবে, ইনিশিয়াল ডিজাইন কন্ডিশন। আর সেকেন্ড হচ্ছে ফাইনাল ডিজাইন কন্ডিশন। ইভেনচুয়ালি কন্টিনিউয়াস সেকশন অফ ওয়াটার ওভারকামস দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ব্যাঙ্কের রেজিস্ট্যান্সের কারণে আমার কি হবে, ওয়াটারের অ্যাকশনটা ওভারকাম করবে এবং সেটস এ কমপ্লিট সেকশন অফ দ্য চ্যানেল অ্যাটেইনিং ফাইনাল ডিজাইন কন্ডিশন, এবং একটা কমপ্লিট সেকশন অফ চ্যানেল তৈরি করবে, যেটাকে আমরা কি বলবো, ফাইনাল ডিজাইন কন্ডিশন বলবো। সাধারণত কি হয়, যখন আমরা হচ্ছে গিয়ে ভেলোসিটি বেড়ে যায় তখন হচ্ছে গিয়ে আমার কি হয়, স্কাউরিং হয়, এবং স্কাউরিং হতে হতে কি হয়, আমার হচ্ছে গিয়ে এইখানে হচ্ছে গিয়ে আমার চ্যানেলে যেই ডেপথ আছে এইখানে হচ্ছে গিয়ে আমার স্কাউরিং হতে থাকে, ঠিক আছে। তখন আমার চ্যানেলটা কি হয়, স্কাউরিং হতে থাকে, আর এই দুই পাশে হচ্ছে কি আমার পলিমাটি জমা হতে থাকে। মানে বেডে হচ্ছে কি আমার কি হয়, স্কাউরিং হয়, এবং ব্যাংকে হচ্ছে কি আমার কি হয়, সিল্টিং হয়। সো তখন সেই ক্ষেত্রে আমার চ্যানেলের যে শেপটা তৈরি হয় সেটা হচ্ছে এরকম একটা শেপ তৈরি হয়, ন্যারোয়ার একটা ওয়াটারওয়ে তৈরি হয়। আর আরেকটা ক্ষেত্রে যখন হচ্ছে আমি ব্যাংকে হচ্ছে গিয়ে স্লোপটা মেনটেন করার চেষ্টা করব, তখন হচ্ছে কি হবে, তখন আমার ভেলোসিটি যখন কমে যাবে তখন হচ্ছে কি আমার এই সাইডগুলোতে হচ্ছে গিয়ে আবার কি হবে, একটা সময় হচ্ছে গিয়ে স্লাইডগুলোতে আমার ইরোশন হবে আর ব্যাংকে হচ্ছে কি আমার ডিপোজিশন হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার এটা কি হবে, আস্তে আস্তে হচ্ছে গিয়ে ডিপোজিশন হতে হতে আর স্কাউরিং হতে হতে এরকম ওয়াইডার হয়ে যায়, সেটাকে বলা হয় যে গ্রেটার ওয়াটারওয়ে। তখন ওয়াটারওয়েটা কি একটা গ্রেটার উইথ পাবে। তো একটা হচ্ছে কি আমার লিনিয়ার সিল্টের ক্ষেত্রে, একটা হচ্ছে কোর্স সিল্টের ক্ষেত্রে, ঠিক আছে। তো এই দুই ক্ষেত্রেই আসলে হচ্ছে কি আমার ঘটনা, এই দুই ধরনের ঘটনায় আমার সাধারণত ঘটে থাকে যে সিল্টিং আর স্কাউরিং একই সাথে পাশাপাশি বা প্যারালালি হতে থাকে, যখন তখন আসলে এইভাবে করে কি হয়, তার স্লোপ এবং ক্রস সেকশন বা চ্যানেলের বেড স্লোপ অ্যাডজাস্ট হতে থাকে। সো এই জিনিসগুলোকে বলা হচ্ছে গিয়ে ডিজাইন কন্ডিশন। ডিজাইন কন্ডিশনের উপর বেস করে যখন আমরা চ্যানেল ডিজাইন করব বা লেসিস থিওরেমে বেস করে আমরা চ্যানেল ডিজাইন করব, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে কিছু ফর্মুলা ফলো করতে হবে। একটা হচ্ছে ডিজাইন ভেলোসিটি ভি সমান কিউ এফ স্কোয়ার বাই 140 টু দি পাওয়ার 1/6, সিল্ট ফ্যাক্টর এফ ইকুয়াল 1.76 রুট ওভার ডি mm, এইটা হচ্ছে মিলিমিটারে হবে, ডায়ামিটারটা অন্য কোনো ইউনিটে থাকলে কনভার্ট করে নিতে হবে অবশ্যই, কারণ এই ফর্মুলাটা অনলি মিলিমিটারের জন্য অ্যাপ্লিকেবল। হাইড্রোলিক রেডিয়াস আর সমান 2.5 ভি স্কোয়ার বাই এফ, এরিয়া হচ্ছে গিয়ে কিউ বাই ভি, ওয়েটেড পেরিমিটার পি সমান 4.75 রুট ওভার কিউ। লঙ্গিচুডাল স্লোপ মানে আমার চ্যানেলের যে স্লোপটা হবে সেটা হচ্ছে এফ টু দি পাওয়ার 5/3 ডিভাইড বাই 3340 কিউ টু দি পাওয়ার 1/6। দ্যাটস দ্য ইকুয়েশন টু বি ফলোড ইন লেসিস থিওরাম। আমরা যখন ম্যাথ সলভ করব তখন আমরা আরও ইলেবোরেটলি এইগুলো সম্পর্কে ডিসকাস করব। নেক্সট হচ্ছে কি আমাদের প্রথম কনসেপ্টটা ছিল রিজাইম কনসেপ্ট, এখন আমরা হচ্ছে কি দেখব ট্র্যাকটিভ ফোর্স কনসেপ্ট। ট্র্যাকটিভ ফোর্স কনসেপ্টের ক্ষেত্রে আমরা হচ্ছে কোনো একটা ওয়াটার যে চ্যানেলের মধ্যে যে ওয়াটারটা ফ্লো করে যাচ্ছে সেই ফ্লোয়িং ওয়াটারের মধ্যে যে কোনো একটা পার্টিকেলের উপর যে কি পরিমাণ ফোর্স আসলে কাজ করতেছে
পার্টিকেলটা যখন সেডিমেন্ট পার্টিকেলটা যখন একটা জায়গা থেকে ফ্লো হয়ে অন্য একটা জায়গাতে ট্রান্সফার হয়ে যাচ্ছে, তখন কি হয়, ফ্লোয়ের ডিরেকশানে আমার ওই যে ফোর্সটা কাজ করে, যে ট্র্যাক ফোর্সটা কাজ করে, যেটা আসলে ওই ফ্লোটাকে সম্মুখ দিকে আগিয়ে নিয়ে যায় বা এগিয়ে নিয়ে যায়, সেটাকে আমরা বলবো হচ্ছে ট্র্যাকটিভ ফোর্স। ইউনিফর্ম ফ্লোয়ের ক্ষেত্রে ফোর্স ইজ ইকুয়াল টু কম্পোনেন্ট অফ ওয়েট অফ ওয়াটার অ্যাক্টিং ইন দ্য ডিরেকশন অফ ফ্লো। ইউনিফর্ম ফ্লোয়ের ক্ষেত্রে কী হবে, আমার ফোর্সের যেই কম্পোনেন্টটা আসলে ওয়েটটাকে, ওয়াটার পার্টিকেলের ওয়েটের দিকে কাজ করে, সেই পার্টিকেলটাই আসলে ডিরেকশন অফ ফ্লোয়ের দিকে কাজ করে। ইউনিট ট্র্যাকটিভ ফোর্স ইকুয়াল টু হচ্ছে কি টাউ নট, এটাকে আমরা টাউ নট দিয়ে ডিফাইন করব, অথবা এটাকে আমরা শেয়ার স্ট্রেসও বলতে পারি, ইকুয়াল টু গামা ডাব্লিউ আর ইন্টু এস। এখানে আর হচ্ছে হাইড্রোলিক রেডিয়াস আর এইচ হচ্ছে চ্যানেল বেড স্লোপ। ওয়াইড চ্যানেলের ক্ষেত্রে কী হবে, আর সমান ওয়াই ধরে নিতে পারি আমরা, সেই ক্ষেত্রে আমরা আর এর পরিবর্তে ফর্মুলাটাতে ওয়াই বসিয়ে দিতে পারি। এখন ট্র্যাকটিভ ফোর্সের ডিস্ট্রিবিউশনটা আসলে কিভাবে হয় একটা রেক্টেঙ্গুলার ওয়াইড চ্যানেলের ক্ষেত্রে, আমরা যদি ছবিটা খেয়াল করি যে এটা হচ্ছে একটা ট্রাপিজয়েডাল চ্যানেল নিয়ে কাজ করা হচ্ছে, যে এখানে ট্র্যাকটিভ ফোর্সের ক্ষেত্রে আমার এই অংশটাতে হচ্ছে কি স্কাউরিং হয়, এই অংশটাতে স্কাউরিং, এই অংশটাতে স্কাউরিং, তার মানে অ্যাকচুয়াল ছবিটা আমার এইরকম একটা শেপ ফর্ম করে, ঠিক আছে। তো ডিস্ট্রিবিউশন অফ আমার যখন ফোর্সটা হচ্ছে, তখন এই ফোর্সের যে ডিস্ট্রিবিউশনটা, সেই অ্যাকচুয়ালি শেপটা কিন্তু এই ফোর্সের ডিস্ট্রিবিউশনটাই বলা হচ্ছে। আমি যেটা বললাম স্কোয়ারিং, এটা অ্যাকচুয়ালি ফোর্সের ডিস্ট্রিবিউশনটা, ফোর্সটা আসলে আস্তে আস্তে এদিকে হচ্ছে কি বাড়ছে, আবার এটা পুরোটা জায়গা জুড়ে একই সমপরিমাণ থাকছে, এইগুলো আস্তে আস্তে নিচের দিকে কি বাড়ছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে গিয়ে আমার ওয়াই একটা ট্রাপিজয়েডাল চ্যানেল, যেখানে ওয়াই বাই বি এর রেশিও হচ্ছে 1/4, সাইড স্লোপ হচ্ছে 1:1.5:1। আচ্ছা, তো এটার একটা এক্সপ্রেশন আছে, এক্সপ্রেশনটা হচ্ছে কি যে আমার কোন একটা ট্র্যাকটিভ ফোর্স বা একটা ট্র্যাকটিভ ফোর্স একটা সেডিমেন্ট পার্টিকেলের ক্ষেত্রে কীভাবে কাজ করছে, সেটা যদি আমরা চিন্তা করি যে এরকম একটা সেকশন আছে যার এরিয়া হচ্ছে এ আর লেংথ হচ্ছে এল, তো সেই সেকশনের হচ্ছে আমার ভলিউম তাহলে কত হবে, এ ইন্টু এল, তাহলে ওয়েট অফ স্টোরড ওয়াটার কী হবে, গামা ডাব্লিউ ইন্টু এল। যেহেতু আমরা জানি হচ্ছে গিয়ে আবার ইউনিট ওয়েট অফ ওয়াটার কি রো ডাব্লিউ ইন্টু জি, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি স্টোরড ওয়াটারের টোটাল ওয়েটটা বের করতে চাই হরিজন্টাল কম্পোনেন্টের ক্ষেত্রে কত হবে, তাহলে সেটা কি হবে, গামা ডাব্লিউ সাইন থিটা, যেহেতু আমার এটা হচ্ছে গিয়ে কি আছে, ভূমির সাথে থিটা কোণ আছে, তো এইখানে কম্পোনেন্টটা হবে কি, হরিজন্টাল কম্পোনেন্টটা হবে কি গামা ডাব্লিউ সাইন থিটা ইন্টু এ ইন্টু এল। সো এই ক্ষেত্রে আমরা এটাকে একটু চেঞ্জ করে দিতে পারি, সাইন থিটাকে হচ্ছে কি আমরা বলতে পারি এস বা স্লোপ, তাহলে সেক্ষেত্রে আমরা টোটাল সেডিমেন্ট পার্টিকেল হরিজন্টাল কম্পোনেন্টটা পেলাম কত, গামা ডাব্লিউ এ এল ইন্টু হচ্ছে এস। আচ্ছা, অবশ্যই এটা হচ্ছে কি কোহেশন লেস সয়েলের ক্ষেত্রে, দ্যাট মিন্স স্যান্ডি সয়েলের ক্ষেত্রে। কোহেশন মিন্স হচ্ছে গিয়ে যেই পার্টিকেলগুলোর মধ্যে অ্যাট্রাকশন কতটা আছে সেটাকে বলা হচ্ছে কি কোহেশন। কোহেশন লেস মিন্স যে পার্টিকেলের মধ্যে কোনো অ্যাট্রাকশনই নাই, সেটা সাধারণত আমার স্যান্ডি সয়েলের ক্ষেত্রে আমরা পাই। আচ্ছা, নেক্সট আমরা দেখব হচ্ছে ডিজাইন ল অফ লাইন্ড ইরিগেশন ক্যানেল। ইরিগেশনের ক্যানেলের ক্ষেত্রে আমরা যখন ডিজাইন করব তখন আমরা আসলে কিভাবে ডিজাইন করি, আমরা কনসেপ্টটা থাকে এরকম যে আমরা একটা ট্রায়াঙ্গুলার চ্যানেল ডিজাইন করতে পারি, অথবা আমরা একটা ট্রাপিজয়েডাল চ্যানেল ডিজাইন করতে পারি। আমরা অবশ্যই কিন্তু এই জিনিসগুলো জেনে এসেছি, বেস্ট হাইড্রোলিক সেকশন কোনগুলা, বেস্ট হাইড্রোলিক সেকশন পেতে হলে আমাদের কোনো একটা সেকশনে কী কী ক্রাইটেরিয়া থাকতে হয়, তার উপর বেস করে আমরা জানি যে আমরা কোনো একটা বেস্ট হাইড্রোলিক সেকশন কাকেই বলবো, যেই সেকশনটা আমার অ্যামাউন্ট অফ ডিসচার্জ যেটা কনভে করবে বা প্রোভাইড করবে সেটা অবশ্যই কি হবে, পর্যাপ্ত পরিমাণে হবে এবং ম্যাক্সিমাম হবে। তো ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ডিসচার্জ যখন আমরা কোনো একটা সেকশন থেকে পাবো, তখন আমরা সেই সেকশনটাকে বলবো বেস্ট হাইড্রোলিক সেকশন। সো সেই জিনিসটা আমরা পেতে পারি কখন, যখন আমার ভেলোসিটির ভ্যালু বেশি হবে। তাহলে আমি যদি এরিয়া ভেলোসিটি করি, তাহলে আমার এরিয়া ভেলোসিটি মাল্টিপ্লিকেশন করলে কিউ এর ভ্যালু কি আসবে, বেশি আসবে বা ডিসচার্জ বেশি পাওয়া যাবে। সো ভেলোসিটি বাড়ানোর জন্য আমাদের প্রথম যে টেকনিকটা বা আমরা জানি যে যখনই স্লোপ থাকে তখনই সেখানে ভেলোসিটি বাড়ানো বা বেশি পাওয়া সম্ভব। তো স্লোপ যেই চ্যানেলগুলোতে পাওয়া যায় আমার সাইড স্লোপ, একটা হচ্ছে ট্রায়াঙ্গুলার, একটা ট্রাপিজয়েডাল।
ট্রায়াঙ্গুলার বা ট্রাপিজয়েডাল চ্যানেলের ক্ষেত্রে একটা কি হয় যে একটা জোন অফ স্ট্যাগনেশন তৈরি হয়। এই যে কর্নার পয়েন্টগুলো যে থাকে যে কোনো চ্যানেল সেকশনে যখন কোনো কর্নার শার্প পয়েন্ট থাকবে সেই পয়েন্টগুলোতে সাধারণত কি হয় সেডিমেন্ট জমা হয়ে সেই অংশটা আসলে কাজ করে না, কর্নার হিসেবে কাজ করে না, সেটা একটা রাউন্ড শেপ হয়ে যায়। আমরা এখানে যে দেখাচ্ছি যে এই সেকশনগুলো কি রাউন্ড শেপ হয়ে গেছে, আর এই সেকশনগুলো হচ্ছে লাইনিং প্রোভাইড করা আছে উইথ রাউন্ডেড কর্নার। ট্রাপিজয়েডাল সেকশনটা আমরা ইউজ করব কখন, যখন আমাদের ডিসচার্জের ভ্যালু 55 মিটার কিউব পার সেকেন্ডের থেকে বেশি হবে তখন আমরা ট্রাপিজয়েডাল চ্যানেল সেকশন ডিজাইন করব। যখন আমার চ্যানেল সেকশনের ডিসচার্জের ভ্যালু 55 মিটার কিউব পার সেকেন্ডের থেকে কম হবে তখন আমরা হচ্ছে ট্রায়াঙ্গুলার চ্যানেল সেকশন ডিজাইন করব। এই ক্ষেত্রে আমাদের দুইটা ফর্মুলা জানতে হবে, একটা হচ্ছে পেরিমিটারের ক্ষেত্রে, একটা হচ্ছে এরিয়ার ক্ষেত্রে। তো পেরিমিটার আর এরিয়ার ক্ষেত্রে আমরা যেহেতু এখানে থিটা কোণ আছে তো আমরা এই ফর্মুলা দুটো ইউজ করব। ট্রাপিজয়েডালের ক্ষেত্রে হচ্ছে গিয়ে p = b + 2y থিটা + cot থিটা, a সমান হচ্ছে by + y স্কয়ার থিটা + cot থিটা। আর ট্রায়াঙ্গুলার ক্ষেত্রে আমার b এর পার্টটা চলে যাবে, বাকিগুলো সব সেম থাকবে। আচ্ছা, নেক্সট আমরা দেখব হচ্ছে পারমিসিবল ভেলোসিটি। পারমিসিবল ভেলোসিটি আসলে কি কত থাকে। যদি সিসি লাইনিং হয় তখন ভেলোসিটি 2 থেকে 2.5 মিটার পার সেকেন্ড হয়। যদি বার্ন ক্লে টাইল লাইনিং হয় তখন 1.8 মিটার পার সেকেন্ড। বোল্ডার লাইনিং হলে 1.5 মিটার পার সেকেন্ড। রাফনেস বা হচ্ছে গিয়ে আমার এই ম্যাটেরিয়ালের উপর বেস করে কি হয় ভেলোসিটিটা চেঞ্জ হয়। টাইপ অফ লাইনিং, আমি কি ম্যাটেরিয়াল দিয়ে লাইনিং করতে পারি। নাম্বার 1 হচ্ছে হার্ড সারফেস লাইনিং। আমি হার্ড সারফেস লাইনিং করতে পারি, সেটা আমি কি দিয়ে প্রোভাইড করতে পারি। নাম্বার 1 কনক্রিট, নাম্বার 2 বিগ টাইল, নাম্বার 3 হচ্ছে শর্টক্রিট, নাম্বার 4 হচ্ছে অ্যাসফাল্টিক কনক্রিট। তো এইখানে প্রথমে যেটা আছে হচ্ছে গিয়ে যে কনক্রিট, এটা কি হবে ডিউরেবল হবে, হাই কোয়ালিটি অফ লাইনিং, সুইটেবল ফর মেইন ক্যানেল, ক্যারি হিউজ ফ্লো অ্যাট হাই ভেলোসিটি। হাই ভেলোসিটি ক্ষেত্রে হিউজ ফ্লো ক্যারি করে, থিকনেস 5 থেকে 12 সেন্টিমিটার হয়, রেইনফোর্সমেন্ট 5% লং আর 25% ট্রান্সভার্স। মানে যতটুকু পরিমাণ রেইনফোর্সমেন্ট লাগবে তার 5% আমরা দিব লং ডিরেকশনে, 25% দিব আমরা শর্ট বা ট্রান্সফার ডিরেকশনে। নেক্সট হচ্ছে আসছে ব্রিক টাইল অর কনক্রিট টাইল। এটা আসলে কি হবে একটা টাইল প্রোভাইড করতে পারি, টাইল। তো এই ক্যান বি লেইড ইন সিঙ্গেল লেয়ারস অর ডাবল। এটা সিঙ্গেল লেয়ারও প্রোভাইড করা যেতে পারে অথবা ডাবল লেয়ারও প্রোভাইড করা যেতে পারে। লেইড বাই অর্ডিনারি মেসন্স অর নো রিজিড কোয়ালিটি কন্ট্রোল। কোনো রিজিড কোয়ালিটি কন্ট্রোল মেনটেন করার দরকার নেই, অর্ডিনারি মেসনারি ওয়ার্ক যেভাবে হয় সেভাবে করে হবে। নো এক্সপানশন অকার্স, কোনো ধরনের এক্সপানশন এখানে অকার করবেন না। নাম্বার 3 হচ্ছে কি শর্টক্রিট অর প্লাস্টার। এটা সাধারণত নর্মাল একটা আনইভেন সারফেসের উপর যে আমরা একটা থিক বা থিন মর্টার সিমেন্ট পেস্ট সিমেন্ট ইউজ করি সেটাই আসলে এখানে করা হয়। অ্যাপ্লাইড আন্ডার প্রেশার থ্রো এ নজেল অন দ্য সারফেস অফ দ্য চ্যানেল। এটা আসলে কি করা হয় নর্মাল নিয়মে প্রোভাইড করা হয় না, এটা হচ্ছে একটা নজেল দিয়ে সারফেসের উপরে প্রেশার দিয়ে প্রোভাইড করা হয় যাতে এটা হচ্ছে গিয়ে সারফেসের গায়ে একদম লেগে কম্প্যাক্টেড হয়ে যায়। নজেল তো খেয়াল করলে দেখবে আমরা যখন কোনো একটা জায়গা পরিষ্কার করতে চাই, সাপোজ টাইলস অর হচ্ছে গিয়ে আমরা অনেকেই হচ্ছে গাড়ি বা বাইক এগুলো ওয়াশ করতে দেখি, তখন দেখবা যে একটা নজেল ইউজ করা হয় যেটা হিউজ প্রেশারে হচ্ছে ওয়াটারটা আসে এবং ছোট্ট একটা জায়গা দিয়ে আসে, যার কারণে ছোট এরিয়াতে আমার প্রেশার বেশি পাওয়া যায়। তো সেভাবে করে কি করা হয় এই শর্টক্রিট অর প্লাস্টারিংটা করা হয়, মাধ্যমে লাইনিংটা করা হয়। নাম্বার 4 অ্যাসফাল্টিং কনক্রিট। এটা হচ্ছে মিক্সচার অফ অ্যাসফাল্ট থাকবে, গ্রেডেড স্টোন অ্যাগ্রিগেট থাকবে, মানে বিটুমিন আর হচ্ছে ছোট ছোট স্টোন অ্যাগ্রিগেট থাকবে, যেটা আসলে রাফনেস অনেক হাই পাওয়া যাবে আর এখানে ওয়েট গ্রোথ করতে পারবে। তো অ্যাসফাল্টিক কনক্রিটের মাধ্যমে আমরা কি করতে পারি চ্যানেল লাইনিং করতে পারি। নাম্বার 5 হচ্ছে বোল্ডার। আমরা বোল্ডার লাইনিং অথবা স্টোন লাইনিং করতে পারি, যেটা কনসিস্ট অফ কি কনসিস্ট অফ লাইনিং অফ চ্যানেল বাই প্লেসমেন্ট অফ স্টোন। এখানে আসলে স্টোন প্লেস করে করে কি করা হয় বোল্ডারিং বা বোল্ডার লাইনিং অর স্টোন লাইনিং করা হয়। বোল্ডার থিকনেস মে বি ভ্যারি ফ্রম 150 মিলিমিটার টু 300 মিলিমিটার। বোল্ডারের থিকনেসটা 150 থেকে 300 মিলিমিটার পর্যন্ত ভ্যারি করতে পারে। বোল্ডার লাইনিং ইজ জেনারেলি অ্যাডপ্টেড অন রিভার সাইড। এটা আসলে কোন জায়গাতে খেয়াল করা যায় বা দেখা যায় রিভার সাইডগুলোতে আসলে বোল্ডার লাইনিংটা করা হয়। নেক্সট আমরা দেখব যে সেকেন্ড যেই টাইপটা আসলে আমরা প্রোভাইড করতে পারি সেটা হচ্ছে আর্ট টাইপ। একটা হচ্ছে রিজিড টাইপ, একটা হচ্ছে আর্ট টাইপ। আর্ট টাইপ মানে হচ্ছে সয়েলটাকে আমরা কিভাবে করে মডিফাই করতে পারি, এটা আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে কম্প্যাক্টেড আর্থ লাইনিং, মানে আর্থটাকে আর আর্থ ওয়ার্ক যেটা আছে বা সয়েল যেটা আছে সেটাকে আমরা কম্প্যাক্ট করে দিলাম। এটা 30 থেকে 90 মিটার পর্যন্ত দিতে পারি। আর নাম্বার 2 হচ্ছে সয়েল সিমেন্ট লাইনিং। সয়েলের সাথে আমরা সিমেন্ট মিশিয়ে একটা লাইনিং প্রয়োগ করতে পারি, তখন ওই সয়েলটার সিমেন্টের যে মিক্সচারটা বা লেয়ারটা এটাই হচ্ছে কি আমার কি হবে একটা লাইনিং ম্যাটেরিয়াল হিসেবে কাজ করবে।
তো এই গেল বেসিক্যালি আমাদের যে চ্যানেল আমরা ডিজাইন করব সেই চ্যানেলের উপরে আমরা কিভাবে লাইনিং প্রোভাইড করব বা কোন ম্যাটেরিয়াল দিয়ে প্রোভাইড করব বা কতটুকু থিকনেসে আমরা প্রোভাইড করব। নেক্সট আমরা দেখব হচ্ছে গিয়ে আমরা যে লাইনিংটা প্রোভাইড করলাম বা প্রোভাইড করি সেটার রিকোয়ারমেন্টগুলো কি, যখন এটা গুড লাইনিং হবে বা ভালো আমার কোয়ালিটিটা ভালো হবে। এটার আসলে কিছু রিকোয়ারমেন্ট আছে। নাম্বার 1 হচ্ছে ইকোনমি, অবশ্যই ইকোনমিক্যালি এটা হতে হবে। নাম্বার 2 হচ্ছে স্ট্রাকচারাল স্ট্যাবিলিটি, আমাদের পাওয়া যায় এরকম লাইনিং ম্যাটেরিয়ালটাকে আমরা গুড লাইনিং ম্যাটেরিয়াল বলবো। নাম্বার 2 হচ্ছে ডিউরেবিলিটি, এটা অবশ্যই ডিউরেবল হতে হবে, দীর্ঘস্থায়ী হতে হবে। নাম্বার 4 হচ্ছে রিপেয়ারেবিলিটি, এটাকে রিপেয়ার করা যায় এরকম ম্যাটেরিয়াল হতে হবে। ইমপারমিয়েবিলিটি, এখানে এটা ইমপারমিয়েবল হতে হবে অবশ্যই, এটা যদি এটার মধ্যে দিয়ে যদি ওয়াটার ভেদ করে চলে যায় তাহলে অবশ্যই এটা ভালো হবে না, তখন দেখা যাবে ম্যাটেরিয়ালটাকে ওয়াশ করে করে সে নিয়ে চলে যাচ্ছে, তখন কোনো একটা সময় যে আমার এই যে চ্যানেলে যে শেপটা ছিল সেই শেপটা আর থাকবে না, এটা অ্যাব্রো থ্যাব্রো বা ডিফারেন্ট একটা কিছু ক্রিয়েট হবে, যেটা আসলে আমার ডিসচার্জ কনভে করার জন্য যেই সেকশনটা আমরা ডিজাইন করছিলাম সেই সেকশনটা আর পরবর্তীতে পাওয়া যাবে না। নাম্বার লাস্ট ওয়ান হচ্ছে রেজিস্ট্যান্স টু এরোশন, এটা অবশ্যই এরোশন রেজিস্ট্যান্ট হতে হবে, না হলে যেটা বললাম যে ম্যাটেরিয়াল বা সয়েল এখান থেকে ক্ষয় করে করে নিয়ে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে গিয়ে ফ্যাক্টরস রেসপন্সিবল ফর সিলেকশন। কি কি ফ্যাক্টরস আছে যেটা আসলে আমার দেখতে হবে যে কোনো একটা লাইনিং ম্যাটেরিয়াল সিলেক্ট করার সময়। বা নাম্বার 1 হচ্ছে সাইজ অ্যান্ড ইম্পর্টেন্স অফ ক্যানেল, আমি কোন সাইজের পার্টিকেল নিচ্ছি বা কি সাইজের ক্যানেল নিচ্ছি এবং তার ইম্পর্টেন্সটা কতটা সেটা আমাকে প্রথমেই দেখতে হবে, যে আমি কোথায় লাইনিং করব, সেটা কি আসলে আদৌ ইম্পর্টেন্ট কিনা, এটা আমার কতটা দরকার। নাম্বার 2 হচ্ছে ক্যানেল স্লোপ অ্যান্ড অ্যালাইনমেন্ট, ক্যানেলের স্লোপ আর অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা সেটা আমাকে অবশ্যই দেখতে হবে, আদারওয়াইজ আমি যেই ক্যানেলটা আসলে ডিজাইন করতেছি বা লাইনিং করতেছি দেখা গেল আমার স্লোপ আর অ্যালাইনমেন্ট ঠিক না থাকলে আমার পানিটা আসলে যেইভাবে করে ফ্লো হওয়ার কথা বা যেই ডিরেকশনে যাওয়ার কথা সেই ডিরেকশনে যাচ্ছে না। নাম্বার 3 হচ্ছে ক্লাইমেটটা আসলে কীরকম সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। নাম্বার 4 হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ ম্যাটেরিয়াল, কি ম্যাটেরিয়ালটা অ্যাভেলেবেল আছে ওই জায়গাতে সে অবশ্যই সেটা আমাকে চেক করে নিতে হবে। নাম্বার 5 হচ্ছে ইনিশিয়াল কস্টটা আমার কত আসে সেটাও আমাকে কি করতে হবে, চেক করে নিতে হবে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমার লাইনিংয়ের জন্য রেসপন্সিবল কিছু ফ্যাক্টরস। নেক্সট আমরা দেখব হচ্ছে গিয়ে খুবই ইম্পর্ট্যান্ট একটা টার্ম বার্ম হচ্ছে গিয়ে একটা হরাইজন্টাল ডিস্টেন্স, সেটা আসলে কোন জায়গার হরাইজন্টাল ডিস্টেন্স, সেটা হচ্ছে কোনো একটা রিভার ব্যাংক যেখানে শেষ হয়ে যাচ্ছে, স্লোপটা যেখানে শেষ হয়ে যাচ্ছে এই টো অফ ব্যাংক থেকে কোনো একটা জায়গা যখন আমরা কাটিং করব তখন সেই কাটিংয়ের টপ এজ পর্যন্ত ডিস্টেন্সটাকে আমরা বলবো হচ্ছে বার্ম ইজ প্রোভাইডেড ইন সাচ এ ওয়ে দ্যাট দ্য বেড লাইন অ্যান্ড দ্য ব্যাংক লাইন রিমেইন প্যারালাল, এটা বার্মটা এমন একটা ভাবে প্রোভাইড করা হয় যাতে ব্যাংক লাইন আর হচ্ছে বেড লাইনটা কি থাকে, প্যারালাল থাকে। আচ্ছা এখানে আমি একটু ক্লিয়ার করি যে আসলে বার্মটা কেন আসছে। নদীর দুই পাশে আমরা জানি সাধারণত ব্যাংক থাকে, নদীর তীর যেটাকে আমরা বলি, তো তোমরা খেয়াল করলে দেখবা সেই তীরটা হচ্ছে কি একটা স্লোপে থাকে, কারণ আমাদের যে সয়েলের নেচার হচ্ছে এটা একটা হিপ তৈরি করে, একটা ট্রাপিজয়েডাল সেকশন তৈরি করে, সয়েলের উপর যে লোডটা আসে সেই লোডটাকে সে কী করে দেয়, ট্রান্সফার করে দেয়, সে চায় তার লোডটাকে রিলিজ করে দিতে। লোড যদি আমি রিলিজ করে দিতে চাই বা কমাতে চাই তখন আমাকে কি করতে হবে, এরিয়াটা বাড়াতে হবে, মানে স্ট্রেস কমাতে চাইলে আমাকে কি করতে হবে, এরিয়াটা বাড়াতে হবে। সেই কারণে আসলে এই এরিয়াটা আস্তে আস্তে এই ট্রাপিজয়েডাল আকারে সে ডিস্ট্রিবিউট করে দেয় বা বসে পড়ে যাতে হচ্ছে আমার স্ট্রেসটা ডিস্ট্রিবিউট হয়ে যায়। ঠিক আছে, তো যখনই এরকম সিচুয়েশনটা দাঁড় হয় তখন হচ্ছে আমার নদীর যে ক্রস সেকশনটা আছে তখন এইখানে হচ্ছে গিয়ে এই ব্যাংক থেকে মাটিটা কি হতে পারে, নদীর এই পাশে চলে আসতে পারে কোনো একটা সময় ভেঙে ভেঙে পড়ে, তখন এই জায়গাটাকে আমার কি করতে হয়, ড্রেজিং বা কাটিংয়ের মাধ্যমে একটা শেপটা ধারণ করে রাখার জন্য বা ধরে রাখার জন্য বা স্লোপ মেনটেন করার জন্য এই কাজটা করতে হয়। সো এই যে কাটিংয়ের যে টোটা আছে বা টপ এডসটা আছে সেখান থেকে এই ব্যাংকের টো পর্যন্ত যে ডিস্টেন্সটা এটাকে আমরা বলবো হচ্ছে বার্ম। তো বার্ম আমরা পাবো কীভাবে, S1 - S2 × D। S1 হচ্ছে আমার কাটিংয়ের স্লোপ, S2 হচ্ছে আমার ব্যাংকের স্লোপ, আর D হচ্ছে আমার কাটিংয়ের ডেপথ, কতটুকু আমি কাটিং করতেছি। দিস ইজ দ্য ন্যাচারাল সারফেস লেভেল বা NSL। এটা হচ্ছে ফিলিং মানে হচ্ছে আমি এই অংশটার সয়েলটা কেটে আমি এখানে ফিল করতেছি। ঠিক আছে, মানে এই ফিলিং আর কাটিংটা আমরা কেন করছি, এটা আমরা করছি হচ্ছে একটা ইম্পর্টেন্ট টার্ম ব্যালেন্সিং ডেপথ যেটাকে বলে, যা ডেপথ
অ্যাট হুইচ কাটিং অ্যান্ড ফিলিং এরিয়া অফ দ্য ক্রস সেকশন অফ দ্য চ্যানেল আর ইকুয়াল। কোনো একটা জায়গায় যখন আমরা কাটি বা আর্থ ওয়ার্ক করি বা এক্সকেভেশন করি, সেই এক্সকেভেটেড সয়েলটা আমার কোনো একটা জায়গাতে তো স্টোর করতে হয়, রাখতে হয়। সো সেটা আমার ফিল করা লাগে। তো ব্যাংকে আমি সাপোজ রিভারে ড্রেজিং করে ওই সয়েলটা আমি কি করলাম, ব্যাংকে রাখলাম। তো যতটুকু আমি কাট করলাম ততটুকু আমি ফিল করতে হবে, তাহলে আমার যে ডেপথটা পাওয়া যাবে সেটাকে, যেই ডেপথের জন্য আর কাট ফিলের পরিমাণ সমান হবে, সেটাকে আমি বলবো কি ব্যালেন্সিং ডেপথ। এটা যদি না করি তাহলে কি হবে, দেখা যাবে আমি যেই কাটিংটা যদি বেশি করে ফেলি আমার ব্যাংকটা ধসে পড়বে। সো আবার যদি কাটিংটা কম করি ব্যাংক বেশি করি, তখন কাটিংটা কম করে ব্যাংকটা বেশি করি, তখন আমার কাটিংয়ের এরিয়াটা ভলিউমটা ঠিকভাবে বা পর্যাপ্ত অ্যামাউন্ট আমি পাবো না। সো ব্যালেন্সিং ডেপথটাকে ধরে রাখার জন্য আমার কাটিং আর ফিলিংয়ের ডেপথটা কী হতে হবে, সমান হতে হবে। এটা আমরা কি করব, ম্যাক্সিমাম ইকোনমি ইন কনস্ট্রাকশন অ্যাট দিস ডেপথস। এই ডেপথে আমি যদি কনস্ট্রাকশন করি তাহলে আমি ম্যাক্সিমাম ইকোনমি যেটা সেটা অ্যাচিভ করতে পারবো। সো দিস ইজ দ্য ব্যালেন্সিং ডেপথ। তো মোটামুটি আমাদের চ্যানেল ডিজাইনের জন্য এই টার্মগুলাই প্রয়োজনীয় ছিল বা দরকার ছিল। তাহলে আমাদের চ্যাপ্টার 7-এর যে থিওরিটিক্যাল পার্টটা ছিল সেটা মোটামুটি শেষ। নেক্সট ক্লাসে আমরা এটার ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, আজকে এইটুকুই থাক। থ্যাংক ইউ এভরিওয়ান।